হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আর কাকলির গল্প কথার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, কাকলিস ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে এখন কাকলির গল্প কথা হয়েছে। তো আপনাদের সবার ভালোবাসা কামনা করি। আর হ্যাঁ, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকালবেলা উঠে স্নান পুজো সব হয়ে গেছে। ইউজুয়ালি আমি স্নান পুজোটাকে সেরে নিই, তারপরে বাকি সব কিছু। আর আজকে তার মধ্যে আপনাদের দাদা একটু বাইরে বেরোচ্ছে, মানে ওর ট্রেনিং আছে ভোপালে, তো সেখানে বেরোবে। তো প্যাকিং, রান্নাবান্না, খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে। তো ঠিক আছে, বেশি কথা না বলে এখান থেকে ব্লগটা শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি সবার খুব ভালো লাগবে। আজ হলো বুধবার আর ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো রোজকার মতন সকালে আমি স্নানটা পুজোটা আগে সেরে নিয়েছি, সকালে চাটা খাওয়াও হয়ে গেছে। এবারে প্যাকিং করতে চলে এসেছি। আসলে দুদিন আগে ওকে মেল করেছে যে ওদের ভোপালে ট্রেনিং হচ্ছে, অল ইন্ডিয়া থেকে এখানে অফিসাররা আসছে, তো অবভিয়াসলি ওকেও যেতে হচ্ছে, ও মিস করলে হবে না। তো প্যাকিং অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছিলো, কিন্তু ওই যে বলে না, যতই আগে থেকে প্যাকিং শুরু হোক, যেন লাস্ট মোমেন্টে মনে হবে যে এটা নেওয়া হয়নি, ওটা নেওয়া হয়নি, বা আবার করে খুলে সব কিছু একবার চেক করা, ওইগুলো কিছু ব্যাপার ছিল। তো সেটাই হচ্ছে আর কি। তো মনে হচ্ছে ওর যে ওই শার্টটার সঙ্গে ওই কোটটা মানাবে বা ওই টাইটা মানাবে, এই করে মিক্স অ্যান্ড ম্যাচ করার জন্য আবার সব কিছু খোলা হয়েছিল, এখন আবার করে প্যাকিং হচ্ছে। তো মানে শেষমেশ যাওয়ার আগেই তড়িঘড়িটা শুরু হয়ে গেছে। আর আমি এদিকে তাড়াহুড়ো করছিলাম প্যাকিংয়ে, কারণ এদিকে শেষ করে আমাকে আবার রান্নাটাও চাপাতে হবে। রান্না শেষ হয়ে গেলে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। ওর ফ্লাইট যদিও বা বিকেল 6:30, মানে সন্ধ্যে 6:30, কিন্তু 2 ঘন্টা আগে চেক ইন করতে হবে। আর আমরা তো উলুবেড়িয়া থাকি, তো এখান থেকে দমদম এয়ারপোর্ট মানে অনেকটা সময়, আর রাস্তা যদি জ্যামে ফেসে যায় তো সেই জন্য হাতে সময় নিয়ে ওকে বেরোতে হবে। তো সেই জন্য আমি চেষ্টা করছিলাম যে তাড়াহুড়ো করে মানে খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়বে। আর আপনাদের দাদা গতকালকে আধার কার্ডের জেরক্স করে নিয়ে এসেছিল, কিন্তু কোথায় রেখেছে সেটা কিছুতেই মনে করতে পারছে না। এখন মেয়ের হাতে পড়েছে, মেয়ে কোথাও ওটাকে ফেলেছে না কি হয়েছে, যাই হোক সেটা জেরক্স করতে আবার বেরিয়েছে। তো ও চলে এসে তারপর ও এখানে প্যাকিংয়ে হাত দিবে। তো ভাবছি যতক্ষণ ও আসছে আমি একটু প্যাকিংটা এগিয়ে রাখি। তো আমার যখন বিয়ে হলো মানে 2019-এর শেষের দিকটায়, ডিসেম্বর, তো তার ঠিক 2-3 মাসের মাথায় পুরোপুরি লকডাউন পড়ে গেল। লকডাউন মানে একদমই লকডাউন, পুরো ট্রেন ট্রেন সব বন্ধ। তো তখন আমরা সল্টলেকেই থাকতাম। তার পরবর্তীতে 3-4 মাসের জন্য গ্রামের বাড়িতে থেকেছি, মানে শ্বশুর বাড়িতে গিয়ে ওখানটায় ছিলাম। তো তখনই ওর আবার ট্রান্সফার হয়ে যায়, মানে সল্টলেক থেকে সোজা দার্জিলিং। তো তারপর আমরা দার্জিলিংয়ে ওখানে চলে যাই, এবং তখনও ও মাঝে মাঝে ট্রেনিংয়ে আসতো, কলকাতায় ট্রেনিংয়ে আসতো। তো তখনও আমার মেয়ে হয়নি, আমি একাই ছিলাম। কিন্তু জানো তো, কোনো ধরনের কোনো অসুবিধা হয়নি। মানে আমার আশেপাশে নেবাররা এত ভালো ছিল, আমার প্রতিবেশীরা এত ভালো ছিল। হ্যাঁ, বাঙালি ফ্যামিলি ছিল নয়, ওখানে সবাই নেপালি ফ্যামিলি ছিল, কিন্তু ওরা একদম নিজের লোকের মতন করে মানে আমাকে আগলে রাখতো। একটু পরপর এসে খোঁজ নিত, কোনো অসুবিধা হচ্ছে কিনা খোঁজ নিত। সেই জন্য মানে বাড়ির অভাবটা, নিজের লোকের অভাবটা বুঝতে পারিনি। তার পরবর্তীতে যখন আমার মেয়ে হলো, তখনও মানে দার্জিলিং থাকাকালীন ও প্রচুর এদিকে এসেছে, মানে কলকাতা থেকে এদিকে অনেকবার ও ট্রেনিং পড়েছে। আমি ওখানে মেয়েকে নিয়ে একা একা থেকেছি, একটা লোক ছিল না আমার সঙ্গে, কোনো বাড়ির লোক ছিল না, কিন্তু তবুও কখনো তাদের অভাববোধ আমি করিনি। কারণ কি, ওরা এতটা ভালো ছিল। মানে আমার দার্জিলিংয়ের ব্লগগুলো যদি তোমরা দেখো তাহলে দেখবে, বিনীতা দি বলে আমার এক দিদি আমার ব্লগে বেশিরভাগই মানে আছে। তো ওই দিদিটা বিশেষ করে আমাকে নিজের দিদির মতন করে আগলে রেখেছে। কিন্তু এখন ভাবছি এখানে আসার পর, মানে তো বেরিয়ে যাচ্ছে, তো এবার দুটো নিয়ে মানে ছেলে মেয়ে নিয়ে, মেয়ে তো ছোটই, ছেলে তো সবে 3 মাসের, কি করে যে সামলাবো। যদিও এখানে আমার এক দিদিভাই আছে, কিন্তু তবু যেমন রাত জাগার একটা ব্যাপার থাকে, রাতের বেলায় আমার ছেলে মেয়ে দুজনে অনেক লেট করে ঘুমোয়, তো তখন ওর বাবা আর আমি দুজনে মিলে সামলাই। এবারে মানে এই কটা দিন রাতের বেলা কি করে ম্যানেজ করব বুঝতে পারছি না। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প বলতে বলতে আমি মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি। তো ইলিশ মাছটা তো দেখেছো একদম পুরো ডিম ভর্তি ছিল, তো সেই জন্য আস্তে আস্তে করে ম্যারিনেট করছিলাম। এখানে আমি
গোটা সর্ষে, গোটা কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। আর স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে একটু সর্ষে তেল দিয়ে মেরিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তাহলে মশলাটা বেশ মাছের ভেতরে ঢুকবে, খেতে ভালো লাগবে। তো এখন আমি কড়াইটা গরম করে এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তখন ম্যারিনেশনের সময় আমি বেশি তেল দিইনি, হালকা তেল দিয়েছিলাম, কারণ আমি বেশি রিচ করব না, যেহেতু আপনাদের দাদা জার্নি করবে, তো রিচ খাবার খেয়ে এতটা জার্নি করা ঠিক হবে না, তো সেই জন্য হালকার মধ্যে সর্ষে পোস্ত করব। এবারে কালো জিরে দিয়ে নিয়েছি। কালো জিরেটা একটু ফ্লেভার বের হবে যখন, তখন ম্যারিনেট করা মাছটা পুরো মশলা দিয়ে আমি সেটা দিয়ে দেব। আর ম্যারিনেশনের সময় একটুকু জল দিইনি, তো এখন আমি পরিমাণ মতন জল দিব, তবে গরম জল দিব, মানে যতটা পরিমাণ জল মাছটা সেদ্ধ হতে আর মশলাটা মানে পাকতে সময় লাগবে ততটা পরিমাণে দিব, কারণ পরে আর কোনো জল দিব না। আর কয়েকটা কাঁচা লঙ্কাটা দিলে, যদিও বা আমি মশলাতেও কাঁচা লঙ্কা দিয়েছি অলরেডি, তবুও আবার কাঁচা লঙ্কা দিব, কারণ সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ভাতের সঙ্গে ডলে খেতে আমার খুব ভালো লাগে। বাস, আর কিছু নয়। ঢেকে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। বাস, ও আস্তে আস্তে হতে থাকবে, আর কিছু ব্যাপার নেই। শেষে আবার একটু নুনটা দেখে নিয়ে, যদি নুন মনে হয় যে লাগবে, আবার স্বাদ মতন একটু নুন দিয়ে নামিয়ে নেব। তাহলেই হয়ে গেল সর্ষে পোস্ত, ইলিশ মাছের সর্ষে পোস্ত। স্নান টান করে একবারে রেডি হয়েও চলে এসেছে, তো খেতে দিয়ে দিয়েছি। আর মেয়ে সকাল থেকে দেখতে পাচ্ছে যে প্যাকিং চলছে, বাবা রেডি হয়েছে, বা একটু একটু আমরা মানে ভোপালের কথা বলছিলাম, তো ও বুঝতে পেরেছে, তো সেই জন্য ওর বাবার কাজ ছাড়া হচ্ছে না, আর বারবার বলে যাচ্ছে আমাকে নিয়ে চলবে, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, মানে এরকম একটা ব্যাপার। এবারে আমরা তাই দুজনে গল্প করছিলাম, মানে বলাবলি করছিলাম যে কি করে ও বের হবে, ওকে ঘুম পাড়িয়ে দিলে তারপর ও বের হবে। তো তাই বলছিল যে তুমি তাড়াতাড়ি ওকে স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দাও, দিয়ে আমি বেরোবো। তাছাড়া আর কোনো উপায় নেই, কারণ ও যদি জেগে থাকে তাহলে ওর বাবাকে যেতে দেবে না, প্রচুর কান্নাকাটি করবে, আর ওর বাবার মনটাও খুব খারাপ হয়ে যাবে, কারণ বাইরে যাচ্ছে মন খারাপ নিয়ে, মানে একটা কেমন ব্যাপার। তো সেই জন্য আমিও ভাবছি মেয়েটাকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর এদিকে আমি স্যালাড দিব বলে শশাটা ফ্রিজ থেকে সকালে বের করে রেখেছিলাম, অথচ খাবার দিতে গিয়ে ভুলে গেছি, তো ওই জন্য তাড়াতাড়ি করে আবার শশাটাকে কেটে দিলাম। হাই, দেখেছিস? এই তুই যে উল্টে গেছিস, এখন তো সোজা হতে পারছিস না, এখন কে সোজা করবে তোকে? এই উল্টে গেছে আর সোজা হতে পারছে না, দেখেছিস? হ্যাঁ, এইসব তোর কাজকর্ম। হ্যাঁ বাবা, এইরকম যে হুট হাট করে যে উল্টে যাচ্ছিস, তাহলে কে সোজা করবে বলি? হ্যাঁ হ্যাঁ, আমি আসবো একটু পর পর সোজা করতে, আমি আসবো। হ্যাঁ, তুমি যে একটু পর পর উল্টে যাচ্ছ, কে সোজা করবে তোমাকে? আরে যে বাবা, তুই যে এগুলো যে এরকম ভাবে বের করছিস, দেখছিস এগুলো এরকম চোখা চোখা জিনিস আছে, ভাইয়ের লেগে যাবে, তো এগুলো বের করবে না। নে তুই তোর বালতি নে, কোথায় রাখবি যা, ভাইয়ের কিন্তু লেগে যাবে। দাদা, এই যে আচ্ছা, না, হয়ে গেছে। ও বাবা, দেখেছিস? অনেক দুষ্টু হয়ে গেছিস তুই। হ্যাঁ, অনেক দুষ্টু হয়ে গেছিস, দেখেছিস? অনেক দুষ্টু হয়ে গেছিস। হ্যাঁ, অনেক দুষ্টু হয়ে গেছিস। ছেলে মেয়ে দুজনকেই স্নান করিয়ে দিয়েছি, আর মেয়েকে তো রীতিমতন স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন এই যে আপনাদের দাদা বেরোচ্ছে, ট্রলিটা আগে গিয়ে নিচে রেখে এসছে, নালে মেয়ের চোখে পড়লে তো সে কান্নাকাটি শুরু করে দিবে। এখনও আস্তে আস্তে নিজে বেরোচ্ছে, মনটা খারাপ করে বেরোলো যে মেয়েটাকে সে মানে বাই বাই বলতে পারলো না। কি করবে, মানে ও যদি জেগে থাকতো তাহলে ওরা যাওয়া হতো না, সে কান্নাকাটি লেগে যেত। তো যাই হোক, এই করে বেরোলো। আর আমি ভাবছি শুধু যে কি করে এবারে কটা দিন সামলাবো, কারণ ওর আস্তে আস্তে আর রবিবার হয়ে যাবে, রবিবার রাত 12:30 1টার মতন হয়ে যাবে ঘরে ঢুকতে।
ছেলে ঘুমিয়ে গেছে, ছেলে ঘুমের জন্য কান্নাকাটি করছিল। আর এই যে বিছানা কোনো কিছু গোছানো হয়নি সকাল থেকে, তো এখন এই বিছানাটা গোছাবো। তো আজকের এই ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আর আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন। আর হ্যাঁ, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হচ্ছে, আপনাদের কেমন লাগছে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগ নিয়ে সবার সামনে আসবো।